রাম একজন খুব গরিব মানুষ ছিল। সে নিজের পরিবারের সঙ্গে লালপুর গ্রামে বাস করত। রাম পয়সার দিক দিয়ে তো গরিব ছিল, কিন্তু মনের দিক দিয়ে খুব ধনী ছিল। ও যা রোজগার করত তা দিয়ে নিজের সংসার চালাতো, আর অল্প কিছু টাকা করি দান ধ্যানে লাগিয়ে দিত। রামের এইসব অভ্যাসের জন্যে ওর স্ত্রী খুব চিন্তিত ছিল। একদিন সরলা ওকে বলল, একেই তো আপনার কাছে এমনিতেই পয়সা থাকে না, কত কষ্ট করে তো আপনি আপনার সংসার চালান, নিজের সন্তানদের ফিস জমা করেন, সকাল সন্ধ্যা এত পরিশ্রম করেন, আর তারপর কিছু লোক বাড়িতে এসে আপনার সামনে কেঁদে দেয়, তো আপনি পয়সা বের করে ওদেরকে দান দিয়ে দেন। যেরকম আপনার স্বভাব, দেখে নেবেন একদিন এমন হবে কি আপনার বাড়িটাও ঋণে ডুবে যাবে, আর আমাদের কাছে খাওয়ার জন্যে কিচ্ছু থাকবে না, রাস্তায় এসে পড়ব। যদি কোনোদিন এমনটা হয় না, তাহলে আমি আমার সন্তানদেরকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, আর আপনি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবেন। সরলা, আমি তোমাকে কতবার বলেছি প্রতিদিন এই কথা বলবে না। তুমি জানো না 24 ঘন্টায় একবার মা সরস্বতী আমাদের জিহ্বায় বাস করে? এমনটা যেন না হয় কি তোমার কথা আমার ওপর লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার তো ভাগ্যটাই খারাপ কি আমি তোমার সঙ্গে বিয়ে করেছি। নিজের বাড়িতে রাশন থাকুক বা না থাকুক, তোমার অন্যের বাড়ির প্রয়োজনের ওপরই বেশি ধ্যান। তাই তো 500 টাকা রোজগার করে 200 টাকা বাড়িতে আনো, আর বাকি 300 টাকা দান করে দাও। রামের অনেকবার বোঝানোর পরেও সরলা মাঝে মাঝেই রামকে কথা শোনাতো। রাম সহজ সরল ছিল, এই কথাটা গ্রামের প্রতিটি লোক জানত, আর এর জন্যেই গ্রামের শ্যাম শেঠ রামের ফায়দা উঠিয়ে নিল। শ্যাম রামকে বলল, রাম, আমি থাকতে তুমি এত চিন্তিত কেমন করে থাকতে পারো? তুমি একটা কাজ কেন করো না? এই নাও কিছু পয়সা রাখো আর নিজের সংসার চালাও, ঠিক আছে? না না শেঠ মহাশয়, এই পয়সাগুলো আমি কেমন করে রাখতে পারি? আমি পরিশ্রম করেই খেতে চাই, এই ফ্রিতে পাওয়া পয়সা আমি রাখবো না। আরে ভাই, তো ঠিক আছে, তুমি একটা কাগজের ওপরে সাইন করে দাও, আর আমি তার ওপর পরে লিখে দেব কি আমি তোমাকে অ্যাডভান্সে বেতন দিয়ে রেখেছি, আর তুমি আমার এখানে কাজ করবে, আর সেই কাজের বেতন আমি তোমাকে দেব না, ঠিক আছে? রাম শ্যামের কথা রাজি হয়ে গেল, আর আনন্দের সঙ্গে ওই পয়সা নিয়ে নিজের বাড়ি চলে গেল। রামের এমনটা মনে হলো কি শ্যাম ওর জন্যে ভগবানের থেকে কিছু কম না, কিন্তু শ্যাম তো নিজের মনে অন্যই কোনো প্ল্যান বানাচ্ছিল। শ্যাম 2 দিন পরেই রামের বাড়িতে কাঁদতে কাঁদতে গেল, আর রামকে বলল, রাম, আমি তোমাকে যা পয়সা দিয়েছিলাম তুমি কি সেগুলো আমাকে ঘুরিয়ে দিতে পারবে? আমি খুব বিপদে পড়েছি শেঠ, আমি আপনাকে আপনার পয়সা ঘুরিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। কিন্তু হ্যাঁ, কিছু পয়সা ওর থেকে খরচ হয়ে গেছে। রাম, আমার বাচ্চাটার শরীর খুব বেশি খারাপ হয়ে গেছে, ওর অবস্থা খুব সিরিয়াস, তাই আমি ওকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম, তার জন্যই তো আমার পয়সার প্রয়োজন। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি আমার দোকানে কাজ করো, আর আমি তোমাকে তোমার বেতনও দিয়ে দেব। রাম খুব ভালো মনের মানুষ ছিল, তাই ও শেঠের সমস্ত পয়সা ঘুরিয়ে দিল। রামের কাছে এখন অন্য আর কোনো চাকরি ছিল না, কারণ ও শেঠের কাজ করতে লেগে গিয়েছিল। কিছু মাস চলে যাওয়ার পর রাম নিজের ঘরের খরচ চালানোর জন্যে শেঠকে বলল, শেঠ, এখন তো 3-4 মাস হয়ে গেছে আমি আপনার এখানে কত দিন ধরে কাজ করছি, আর আপনি যে আমাকে অ্যাডভান্সে বেতন দিয়েছিলেন সেটাও আমি আপনাকে ঘুরিয়ে দিয়েছি, তো আপনি আমাকে কিছু পয়সা তো দিন, যাতে আমি আমার সংসারটা চালাতে পারি। আরে কিসের পয়সা? কেমন পয়সা? আমি জানি না কোনো পয়সা টয়সা, চুপচাপ আমার দোকান থেকে বেরিয়ে যাও, না হলে তোমার এমন অবস্থা করব যেটার তুমি অনুমানও করতে পারবে না। শ্যাম রামকে পয়সা না দিয়ে বের করে তো দিল, আর তারই সঙ্গে যেই চালাকি করে ওই পেপারে সিগনেচার করিয়েছিল, ওই পেপারটা দিয়ে রামের বাড়ির নকলি কাগজ বানিয়ে নিল, আর ওই বাড়িটাও নিজের নামে করিয়ে নিল। আর রাম আর ওর স্ত্রীর সমস্ত জিনিস রাস্তায় ফেলে ওদেরকে বাড়ি থেকেও বের করে দিল। রামের স্ত্রী রামকে কিছু না বলে নিজের 2টা বাচ্চাকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে গেল। রাম খুব উদাস হয়ে গেল, আর নিজের এই অবস্থার সঙ্গে এদিক ওদিক ঘুরে ঘুরে ছোট ছোট কাজ করে নিজের জীবনযাপন করতে লাগলো।
কিন্তু শ্যামের এটাও সহ্য হলো না। তো ও সব জায়গায় রামের ব্যাপারে মিথ্যে কথা বলে দিল কি ও চোর, আর ওর দোকান থেকে ও চুরি করছিল, তাই ও ওকে দোকান থেকে বের করে দিয়েছিল। 2 দিন হয়ে গেল, এখন তো কোথাও থেকে কাজও পাচ্ছি না আর পয়সাও পাচ্ছি না। কি করব, কোথায় যাব? খুব খিদে পাচ্ছে, কিছু খাওয়ারও নেই। হে ভগবান, এখন আপনি আমার সাহায্য করুন। আরে এটা কি, এত বড় টফির বাড়ি? এটা কেমন জাদু? চলো এই বাড়িটার ভেতরে গিয়ে দেখি এই টফির বাড়িটা কেমন করে তৈরি হলো, আর এই জাদুটা কেমন করে হলো। আমার তো আমার চোখের ওপর বিশ্বাসই হচ্ছে না। বাবু, এই জাদুই টফির বাড়িটা কেমন করে হলো? আর এখানে এত টফি আছে, আমি কি কিছু টফি খেতে পারি? আমার খুব খিদে পেয়েছে, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। হ্যাঁ নিশ্চয়ই, তোমার যত ইচ্ছা ততটা টফি খেতে পারো। এখানে একটা জাদুই টফির বাড়ি আছে, আর এটা শুধু সেই লোকেরাই দেখতে পায় যারা সৎ আর ভালো মনের মানুষ হয়, যারা নিজের থেকে আগে অন্যের সাহায্য করার কথা ভাবে। আজ থেকে এই বাড়িটা তোমার, তুমি এই টফি দিয়ে যা চাইবে সেটা বানাতে পারবে, আর যত চাইবে ততটা পেরে বিক্রি করতে পারবে। এই টফিগুলো কখনো কম হবে না। রাম ওই লোকটার কথা শুনে খুব খুশি হয়ে গেল, আর অনেকগুলো টফি খেয়ে নিজের পেট ভরে নিল। আর তারপর ওই টফি দিয়ে ছোট্ট ছোট্ট বাড়ি বানিয়ে সেগুলো বিক্রি করতে লাগলো, যার জন্যে ওর রোজগার খুব ভালো হয়ে গেল। আরও কিছু পয়সা নিয়ে নিজের বাড়িতে নিজের বাচ্চাদের সঙ্গে দেখা করতে গেল আর ওদেরকে টফি খাওয়ালো। রাম নিজের স্ত্রীকে বলল, সরলা দেখো, এখন তো আমি টফি বিক্রি করি, আর সেটা দিয়ে আমার কাছে অনেক পয়সা হয়ে গেছে। কতদিন আর তুমি এরকম করে নিজের বাপের বাড়িতে পড়ে থাকবে? এখন তুমি আমার সঙ্গে চলো, আর আমার কাছে একটা বাড়িও আছে, সেখানে রাখবো তোমাকে। আমার তোমার আর বাচ্চাদের কথা খুব মনে পড়ে। আরে যাও যাও, এখন আমার এত খারাপ দিন এসে পড়েছে যে আমি একজন টফি বিক্রেতার সঙ্গে থাকবো। এটা কোনো ভালো কাজ করছো না তুমি। কত গর্ব করে আমাকে বলছো। রাম সরলার কথা শুনে কষ্ট পেল, কিন্তু ও হার মানল না, আর ও ওই জাদুই টফি দিয়ে পয়সা রোজগার করে নিজের জন্যে একটা নতুন বাড়িও বানিয়ে নিল। ওই জাদুই টফিতে একটা বিশেষত্ব ছিল কি, যেই মিথ্যে কথা বলতো ওই টফিটা খেয়ে তার গোটা মুখ লাল হয়ে যেত। এই কথাটা রাম জানতে পেরেই রাম কিছু পুলিশের লোককে নিয়ে আর নিজের স্ত্রী সরলাকে নিয়ে শ্যাম শেঠের কাছে পৌঁছলো। আর শ্যাম শেঠকে ওই টফি খাইয়ে জিজ্ঞাসা করলো, শেঠ মহাশয়, আপনি সত্যি সত্যি বলুন, আমি কি চোর, নাকি এই বাড়িটা যেটা আপনি নিয়েছেন আমি কি আপনাকে সেটা দিয়েছিলাম, না সেটার বিনিময়ে আপনার থেকে কিছু পয়সা নিয়েছিলাম? হ্যাঁ নিশ্চয়ই তুমি চোর, আর তুমি আমার থেকে যা পয়সা নিয়েছিলে সেটা ঘুরিয়ে না দেওয়ার জন্যে এই বাড়িটা আমার কাছে বন্ধক রেখেছিলে, আর তাই এই বাড়িটাকে আমি আমার নামে করিয়ে দিয়েছি। শ্যাম ওই জাদুই টফির ব্যাপারে কিচ্ছু জানতো না। ও যেই মিথ্যে কথা বলল ওর গোটা মুখ লাল হয়ে গেল। এটা দেখে পুলিশের লোকেরা সব কথা বুঝে গেল আর শ্যামকে ধরে জেলে পুরে দিল। রামের জাদুই টফিগুলো এখন পুলিশের জন্যেও খুব কাজের হয়ে গিয়েছিল। ওই টফিগুলো খাইয়ে মিথ্যে আর সত্যির কথা জানতে পারত। ওই জাদুই টফি আর জাদুই টফির বাড়ি শুধু রামই দেখতে পেত। তাই এখন রামকেও পুলিশের লোকেরাও ওই টফি কেনার জন্য পয়সা দিত, আর রাম এখন সম্মানের জীবনযাপন করছিল, আর ওর পরিবারও ওর কাছে ফিরে আসলো।